হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। অবশ্যই ওপরে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা দ্বাদশ শ্রেণীর জন্য। তবে খুব তাড়াতাড়ি আমরা ক্লাস 11-এরও কিন্তু এনভায়রনমেন্ট পড়া শুরু করব। তো যাই হোক, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর জন্য ক্লাস করছি। আমরা জীব বৈচিত্র্য অর্থাৎ আমাদের প্রাথমিক চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। দুটো বা তিনটে ভিডিও অলরেডি হয়ে গেছে এবং আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করতে চলেছি এটা অতীব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, বেশ আমি দেখলাম কমেন্টগুলোতে, কমেন্ট বক্সে গিয়ে, যে শর্ট কোশ্চেন দেওয়ার জন্য। আমাদের এই ক্লাস 12-এ ইএনভিএস এ মাত্র 4টে চ্যাপ্টার রয়েছে। আমি প্রথম দিনই বলেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার ব্রড কোশ্চেনটা আলোচনা শেষ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা শুরু করব। কারণ আগে যদি তোমরা ব্রডটাকে না বোঝো বা না তোমরা রেডি করতে পারো, শর্টগুলো পড়লে কিন্তু মাথায় রাখতে পারবে না। অবশ্যই আগে তোমাকে পুরোটা জানতে হবে, তারপরে দেখবে শর্ট তোমাকে মুখস্থ করতে হবে না, আলটিমেটলি তোমার শর্টগুলো কিন্তু পড়া হয়ে যাবে। তাহলে আমরা শর্টটা নিয়ে অবশ্যই ডিল করব চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর। এই নিয়ে কিন্তু আর কোনো কথা হবে না। এবার তাহলে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি আলোচনা করো। এখনই কোশ্চেনটা মার্ক করে রাখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 2021-এ তোমাদের পরীক্ষার জন্য। দেখো, আগে একটু গল্প করি তোমাদের সঙ্গে। জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ, সত্যি আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি আমাদের পৃথিবী থেকে মানে যত সংখ্যক নতুন নতুন জীবের সৃষ্টি হচ্ছে, সৃষ্টি তো আগেই ছিল, নামগুলো আমরা জানতে পাচ্ছি বিজ্ঞানীদের হাত ধরে, তার থেকে মনে হচ্ছে অনেক বেশি সংখ্যক জীব কিন্তু পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। এর পেছনে কিন্তু সত্যি প্রচুর কারণ রয়েছে। কিছু প্রাকৃতিক কারণ যেমন রয়েছে, কিছু অপ্রাকৃতিক কারণও রয়েছে। তো এইটাই আমরা আজকে দেখব যে পৃথিবী থেকে এত এত প্রাণী, উদ্ভিদ অর্থাৎ জীবেরা অবলুপ্ত হয়ে যাচ্ছে, এর পেছনে আমরা মানুষেরা কতটা দায়ী, বা প্রাকৃতিক পরিবেশ কতটা দায়ী, অথবা আমাদের অপ্রাকৃতিক কিছু বিষয়বস্তু যার সঙ্গে মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ, তারা কতটা মানে দায়িত্বহীনভাবে রয়েছে, যার জন্য আজকে কিন্তু জীবের ধ্বংস হয়ে চলেছে। আমরা প্রথমে একটা ইনফরমেটিভ লাইন লিখেছি, অর্থাৎ তোমরা পড়ছো এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট পড়তে গেলে পরে আমাকে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু একটা ইনফরমেশন দিতে হবে। যদি তোমরা ইনফরমেশন দিয়ে লিখতে পারো, উদাহরণটা ভালো করে লিখতে পারো, তাহলে তোমাদের লেভেল কিন্তু অনেকটা বাড়বে এবং নাম্বারটাও কিন্তু অনেক বেশি পাবে তোমরা। দেখো, আমি প্রথমে দুটো লাইন লিখেছি যে প্রায় 1600 খ্রিস্টাব্দ থেকে এখনো পর্যন্ত সমগ্র স্তন্যপায়ী প্রাণীর 2% এবং সমগ্র পক্ষীর 1.3% প্রতি দশকে বিলুপ্ত হয়েছে। সর্বশেষ 20 বছরে জীববৈচিত্র্য অবলুপ্তির হার পূর্বের তুলনায় 10,000 থেকে 25,000 গুণ বেশি। এই জীববৈচিত্র্য বিনাশের মূল কারণগুলো আমরা আলোচনা করব। এখানে আমি দুটো পার্সেন্টেজ লিখেছি, 2% এবং 1.3%। বলেছে 1600 খ্রিস্টাব্দ থেকে এখনো পর্যন্ত আজকে প্রাণীদের বলেছে স্তন্যপায়ী প্রাণী 2% এবং সমগ্র পক্ষীর 1.3% কিন্তু অবলুপ্ত হয়ে যাচ্ছে। ইভেন লাস্ট 20 ইয়ার্সে, 20 বছরে আমাদের কিন্তু এই বৃদ্ধির হারটা প্রায় 10,000 থেকে 25,000 গুণ বেড়ে গেছে। এটা তোমাদের প্রথমে একটা ইনফরমেশন দিতেই হবে। এটা দিয়ে শুরু করলে কি হবে, লেখার লেভেলটা কিন্তু অনেকটাই বাড়বে। এবার আমরা কিন্তু আস্তে আস্তে মূল আলোচ্য বিষয়ের মধ্যে যাব, যে এই বিনাশের পেছনে কিছু প্রাকৃতিক আর কিছু হচ্ছে অপ্রাকৃতিক কারণ। তো প্রাকৃতিক কারণটা প্রথম আমরা আলোচনা করছি। নাম্বার 1, ভূগাঠনিক পরিবর্তন। এখানে দেখো, ভূগাঠনিক বলতে কি বোঝানো হচ্ছে? ভূগাঠনিক বলতে, এটা একটু ভূগোলের বিষয় দিয়ে আমি আলোচনা করব। এখানে ব্র্যাকেটে শুধুমাত্র আমি কিন্তু এক্সাম্পলটা লিখেছি। এবার আমি কিন্তু ভূগাঠনিক পুরো বিষয়টা ব্যাখ্যা করব। পর্বত, মালভূমি, সমভূমি এগুলো যে সৃষ্টি হয়েছে, এর পেছনে কিন্তু ছিল আমাদের পাতের চলন। তোমরা যারা এনভায়রনমেন্ট আছে এবং যাদের জিওগ্রাফিও রয়েছে, তারা খুব ভালো করে বুঝবে যে পাতের চলনজনিত কারণে কিভাবে ভূমি রূপের পরিবর্তনটা ঘটে। তো আমরা এখানে লিখব যে পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্তে পাত তো স্থির নয়, পাত চলছে। তাহলে টেকটনিক যে ফোর্সগুলো রয়েছে, অর্থাৎ পাতের চলনজনিত শক্তি যেগুলো রয়েছে, তার দ্বারা ভূমি রূপের বৈচিত্র্যের কিন্তু পরিবর্তন ঘটে যাচ্ছে। অর্থাৎ মালভূমি সমভূমিতে রূপান্তর হচ্ছে, বা কখনো কখনো মালভূমি আস্তে আস্তে দীর্ঘদিন ধরে উঁচু হতে হতে পর্বতের রূপ নিয়ে নিচ্ছে, আবার পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে অবতল ভূমিতে সৃষ্টি হচ্ছে। এই যে পরিবর্তন, কোনো একটা জায়গায় একদিনে পরিবর্তন হবে না, হয়তো 100 বছর লেগে যাবে, বাট পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনজনিত কারণে সেই এলাকায় বসবাসকারী উদ্ভিদ প্রাণীরা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে বাঁচতে পারছে না, তাদের কিন্তু একটা অবলুপ্তি কিন্তু ঘটেই যাচ্ছে। সেটাই আমরা বলেছি ভূগাঠনিক পরিবর্তনজনিত কারণে জীবের অবলুপ্তি। যেমন
প্রায় 24.5 কোটি বছর পূর্বে পার্মিয়ান যুগে এই কারণে 90% সামুদ্রিক জীবের কিন্তু অবলুপ্তি ঘটেছে। কেন? সমুদ্রের জলভাগ স্থলভাগে বা স্থলভাগ জলভাগের রূপ নিয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই পরিবর্তন হয়েছে বলেই জীবের কিন্তু বিনাশ ঘটেছে। নেক্সট আমরা এবার 2 নম্বর পয়েন্টটা দেখব, বন্যা এবং খরা। খুবই সিম্পল ম্যাটার, আমরা প্রত্যেক বছরই বন্যার কিন্তু অনেক অনেক এলাকা রয়েছে, বন্যার সম্মুখীন কিন্তু হয়েই থাকি। আবার এমনও কিছু আমাদের ভারতবর্ষ সহ গোটা বিশ্বের মধ্যে জায়গা রয়েছে যেখানে খরা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করে। বন্যাতেও প্রচুর উদ্ভিদ প্রাণী মারা যায় আমরা জানি। আমরা নিজেরা মানুষ তারাই অনেক সময় মরে যাচ্ছি, বাঁচতে পারছি না, বাড়িঘর ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর উদ্ভিদ প্রাণী তো দূরের কথা। তাহলে জীবের অবলুপ্তির পেছনে বন্যা একটা দায়ী, আর দ্বিতীয়ত হচ্ছে খরা। অতিরিক্ত খরার জন্য জলের অভাব সৃষ্টি হচ্ছে, আর এই জলের অভাবজনিত কারণে বা বৃষ্টিপাতের অভাবে মাটিতে পুষ্টিগুণ ঠিকঠাক হচ্ছে না বলে উদ্ভিদ বাঁচতে পারছে না। আর উদ্ভিদ বাঁচতে যদি না পারে তার সূত্র ধরে কোনো প্রাণীও কিন্তু বাঁচতে পারবে না, কারণ আমরা সবাই কিন্তু একটা খাদ্য শৃঙ্খলের সঙ্গে কিন্তু যুক্ত, একে অপরের সঙ্গে কিন্তু যুক্ত, ডিরেক্ট কখনো ইনডিরেক্ট। তাহলে বন্যা এবং খরা ইত্যাদি কারণের জন্যও প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কিন্তু জীবের অবলুপ্তি ঘটছে। তোমাদের এত বড় করে লেখার দরকার নেই, সেফ 2-1টা লাইনে তোমরা উত্তর লিখবে যে প্রত্যেক বছর প্রবল বন্যাতে এবং প্রত্যেক বছর প্রচুর খরাতে প্রচুর পরিমাণে উদ্ভিদ এবং প্রাণী কিন্তু বিনাশপ্রাপ্ত হয়। এটাও জীববৈচিত্র্য অবলুপ্তির একটা প্রধান কারণ। ফর এক্সাম্পল, আমরা এক্সাম্পলটা দেব, সম্প্রতি উত্তরাখণ্ডের বন্যাতে বহু জীববৈচিত্র্য বিনাশপ্রাপ্ত হয়েছে এবং আফ্রিকার সহেল অঞ্চলে দীর্ঘস্থায়ী খরাতে জীবের বিকাশ খুবই কম। অর্থাৎ এখানে এতটাই খরা যে উদ্ভিদ বা কোনো প্রাণী তারা কিন্তু কখনো বিকাশ প্রাপ্ত হতে পারছে না অতি দ্রুত। তাহলে দুটো পয়েন্ট আমাদের হয়ে গেল। এবার 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, দাবানল। দাবানল কাকে বলা হয়? দাবানল মানে হচ্ছে অরণ্যতে আগুন লেগে যাওয়া। এক কথায় এই আগুনটা কে লাগায়? কখনো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করছি, দাবানলটাকে কিন্তু প্রাকৃতিকের মধ্যেই ফেলবো, তবে একটু সাইড কেটে গেলে এটাকে কিন্তু অপ্রাকৃতিকের মধ্যেও ধরা যায়। যেমন তোমাকে বলি, তোমরা অনেকে জানো যে শুকনো ডালে ডালে ঘর্ষণজনিত কারণে কখনো কখনো কিন্তু আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, যখন মেঘ ডাকে বা বিদ্যুৎ চমকায় তখন কিন্তু বজ্রপাত হলে পরে সেখান থেকেও কিন্তু আগুন লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল। এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক কারণ। আবার অপ্রাকৃতিক যদি এটাকে ধরি, দেখা গেলো কোনো বনভূমির মধ্য দিয়ে কোনো মানুষ যাতায়াত করে, একটা রাস্তা রয়েছে, তো সেখানে বিড়ি সিগারেটের আগুন থেকেও শুকনো ডালপালা বা যে সমস্ত পাতাগুলো রয়েছে তাতে কিন্তু আগুন লেগে যেতে পারে। এটা হচ্ছে অপ্রাকৃতিক কারণ। এবার আমরা দেখব, যদি দাবানল সৃষ্টি হয়ে যায় তাহলে কি হবে? অরণ্য কিন্তু জীব বৈচিত্র্যের আধার বলা হয়, তার মেইন কেন্দ্রবিন্দু। প্রচুর সংখ্যক উদ্ভিদ এবং প্রচুর সংখ্যক কিন্তু প্রাণী এই অরণ্যে কিন্তু বসবাস করে। যদি কোনো কারণে অরণ্যে আগুন লেগে যায় তাহলে বিভিন্ন পরিমাণে উদ্ভিদ, বিভিন্ন প্রকার উদ্ভিদ প্রচুর পরিমাণে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে, সঙ্গে প্রাণীও কিন্তু হত্যাপ্রাপ্ত হবে। তো এবং আমরা দেখবো এখানে অবশ্যই এক্সাম্পলে দেখবো, দাবানলের দেশ অস্ট্রেলিয়াতে প্রতি বছর এই কারণে বহু জীবের কিন্তু বিনাশ ঘটে। আমরা জানি অস্ট্রেলিয়াকে বলা হয় দাবানলের দেশ। তো এই দাবানলের দেশ অস্ট্রেলিয়াতে প্রত্যেক বছর এই দাবানলে প্রচুর প্রচুর সংখ্যক কিন্তু উদ্ভিদ প্রাণী বিনাশপ্রাপ্ত হচ্ছে। দেখো এবার 4 নম্বর পয়েন্ট আমরা বলবো, সুনামি। সুনামিটাও একটা জিওগ্রাফিক্যাল টার্ম, তোমরা জানো ভালো করেই যে সুনামি মানেই হচ্ছে সমুদ্রের মধ্যে অগ্নুৎপাত বা ভূমিকম্পজনিত কারণে যদি বিশাল আকারের জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। জলোচ্ছ্বাস মানে কি? জলের তরঙ্গ, সমুদ্রে যে তরঙ্গের গতিবেগ বা তরঙ্গের হাইট মারাত্মক লেভেলে কিন্তু বেড়ে যায়। তোমরা আমাদের বাড়ির আশেপাশে মোটামুটি 3 তলা, 4 তলা বা 5 তলা অবধি কিন্তু বাড়ি আমরা দেখতে পাই। কখনো 15 তলা 20 তলা বাড়ি কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না। তো সমুদ্রের জলের লেভেলটা যদি কখনো সুনামি চলে আসে সেটা কিন্তু ওই 20 তলা বিল্ডিং এর মতো হাইট কিন্তু নিয়ে নেয়। তো যদি এই হাইটে সমুদ্র থেকে তরঙ্গটা উপকূলের দিকে ধেয়ে আসে তাহলে উপকূলে ওই হাইট অবধি থাকা প্রত্যেকটা উদ্ভিদ, প্রত্যেকটা প্রাণী, বাড়িঘর সমস্ত কিছু কিন্তু ধূলিসাৎ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে হাইট বুঝতে পারছো কত বড় হতে পারে? তো সেটাই আমরা এখানে বলেছি যে প্রত্যেক বছরই কোনো না কোনো সমুদ্রে কিন্তু সুনামি হচ্ছে। নদীতে বা পুকুরে কোনোদিনও সুনামি আমরা দেখতে পাবো না, তার প্রভাবটা হয়তো পেতে পারি, কিন্তু সমুদ্রে প্রত্যেক বছর সুনামিতে প্রচুর পরিমাণে কিন্তু সামুদ্রিক উদ্ভিদ প্রাণী সহ উপকূলস্থ উদ্ভিদ প্রাণী কিন্তু বিনাশপ্রাপ্ত হয়। যেমন 2014 সালে ভারত মহাসাগরীয় সুনামিতে জীব বৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে
তা পূর্বের অবস্থায় ফিরতে প্রায় 100 বছর সময় লাগবে। মানে যে আমাদের একটা ক্ষতি হয়ে গেছে সেটাকে পূরণ করতে আমাদের আরো 100টা বছর কিন্তু ওয়েট করতে হবে, হয়তো আমরা বেঁচেই থাকবো না সেই সময় পর্যন্ত। নেক্সট আমরা দেখবো আমার 5 নম্বর পয়েন্ট, মরুকরণ, ডেজার্টিফিকেশন, অর্থাৎ মরুভূমির প্রসারটাকে বাড়িয়ে দেওয়া। মানুষ তো গিয়ে বাড়াচ্ছে কি, হ্যাঁ মানুষ ইনডিরেক্ট বাড়াচ্ছে, তবে তার পেছনে প্রাকৃতিক কারণও কিছু রয়েছে। আগে প্রাকৃতিকটা যেহেতু আমি আলোচনা করছি, প্রাকৃতিকটাই বলবো। আজকে মরুভূমিতে প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে এবং যখন বায়ু প্রবাহ যায় ওই ধুলোবালিকে সঙ্গে নিয়ে প্রচন্ড স্পিডে সামনের দিকে কিন্তু এগোতে থাকে। তোমরা ভূগোলে অবশ্যই পড়েছো। তো সেই মরুভূমিতে বালি ঝড় বা ধুলি ঝড় যখন হয় তখন সামনে থাকা গাছপালা বাড়ি ঘর সবাইকে কিন্তু তার আয়ত্তের মধ্যে আস্তে আস্তে টানতে শুরু করে। মানে আজকে যদি মরুভূমিটা এই লেভেল পর্যন্ত থাকে তো দুদিন পরে দেখবে এটা এই লেভেল পর্যন্ত হয়ে গেছে, আরো 10 বছর পর দেখবে এই লেভেল পর্যন্ত হয়ে গেছে। মানে মরুভূমিটা আস্তে আস্তে কিন্তু নিজের এরিয়াটাকে বড় করতে চায়। তো যদি এই প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের মরুকরণ, এই মরুকরণটা যদি বাড়ে তাহলে 100% আমাদের স্বাভাবিক জীবনযাপনে কিন্তু বাধাপ্রাপ্ত হবে এবং উদ্ভিদ প্রাণী কিন্তু মারা যাবে। আমরা এর পরবর্তীতে কিন্তু একটা কোশ্চেন পড়বো যে অবলুপ্তি থেকে কি করে আমরা কিন্তু মুক্তি পেতে পারি বা জীবের অবলুপ্তির হারটা কি করে কমানো যেতে পারে তার উপায়গুলো। আজকে সেটা নিয়ে আলোচনা করব না। এই মরুকরণ আমরা এখন শুধু পড়লাম কি করে মরুকরণ হলে জীবের বিনাশ ঘটে। যেমন সাহারা, আটাকামা, সোনেরান, ভারতের থর প্রভৃতি মরুভূমিতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে এইভাবে কিন্তু মরুকরণ ঘটে চলেছে এবং জীব বৈচিত্র্যের বিলুপ্ত ঘটছে। নেক্সট 6 নম্বর পয়েন্ট আমরা দেখব বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং। সব থেকে বর্তমান দিনে একটা আকর্ষণীয় বিষয়। আজকে শুধু ভূগোলের ছাত্র বা ভূগোলের টিচার হিসেবে আমি বলবো তা নয়, আজকে কিন্তু এনভায়রনমেন্টটা আমাদের প্রত্যেকের জানা উচিত। তোমরা এরপরে যখন কলেজে উঠবে তোমরা বাংলা নিয়ে পড়ো, ইংলিশ নিয়ে পড়ো, ভূগোল নিয়ে পড়ো, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ো, এডুকেশন নিয়ে পড়ো, যে যে সাবজেক্ট নিয়েই পড়ো না কেন তোমাদের এনভায়রনমেন্ট কিন্তু পড়তেই হবে। এটা 50 নম্বরের পরীক্ষা তোমাদের কিন্তু দিতেই হবে এনভায়রনমেন্টে, কারণ আমাদের প্রত্যেকের কিন্তু এনভায়রনমেন্ট সম্পর্কে সচেতন থাকা উচিত। আর এই বিশ্ব উষ্ণায়নটা কিন্তু শুধু ভূগোলের বিষয় নয়, এটা পরিপূরক কিন্তু একটা আমাদের পরিবেশ বিদ্যার কিন্তু একটা পার্ট। তাহলে এটা কি করে বুঝবো আমরা? আজকে যত দিন যাচ্ছে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ কিন্তু বাড়ছে। এবার কেন বাড়ছে তার পেছনে মূল কারণে কিন্তু মানুষের ভূমিকাটা অবশ্যই রয়েছে। আবারও বলি, এটা প্রাকৃতিক করতে গিয়ে অপ্রাকৃতিক চলে আসবে, কিন্তু প্রাকৃতিক দিক থেকে আমরা ব্যাখ্যা করব। বিভিন্ন কারণে যদি গাছকে আমরা কেটে ফেলি, যেমন রাস্তাঘাট বানানোর জন্য বা ধরে নাও বাড়িঘর তৈরি করার জন্য আমরা বৃক্ষগুলোকে কিন্তু আস্তে আস্তে কেটে ফেলছি, বা এমনও হচ্ছে জীবাশ্ম জ্বালানির প্রচুর পরিমাণে দহন করছি, বা বাড়ির বিভিন্ন নোংরা আবর্জনা চোকা যা ছিল সেগুলো প্রাচীরের ওপারে গিয়ে ফেলে দিয়ে চলে আসছি। এগুলো কেন বলছি বলতো? গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে। দেখো, গাছ কাটা বা জীবাশ্ম জ্বালানির দহন যদি হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড বাড়বে। মানে কার্বন ডাইঅক্সাইড প্রধান গ্রিন হাউস গ্যাস, আমরা কিন্তু পরে পড়তে হবে আমাদেরকে অবশ্যই ইএনবিএসেই। এবং আজকে আমাদের এই যে বাড়ির বিভিন্ন সবজি যে সমস্ত বাকলগুলো থাকে সেগুলোকে যদি আমরা কোথাও ফেলে দিই সেখান থেকে মিথেন গ্যাস সৃষ্টি হচ্ছে। আবার বাড়িতে ফ্রিজ, এসি মেশিন ইত্যাদিগুলো ব্যবহার করার জন্য ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি গ্যাস নির্গত হচ্ছে। এবং ধানের জমিতে যে আমরা সার প্রয়োগ করছি, নাইট্রোজেন গঠিত সার, সেখান থেকে নাইট্রাস অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এই যে গ্যাসগুলো এই সব কটাকে কি বলে? গ্রিন হাউস গ্যাস। তো এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যত বাড়ছে তত ভূপৃষ্ঠ থেকে তাপ কিন্তু আর বায়ুমণ্ডল ভেদ করে যেতে পারে না, ওপরে গিয়ে ক্যাপচার হয়ে যাচ্ছে, আবার রিফ্লেক্টেড হয়ে কিন্তু পৃথিবীতে নেমে আসছে। তাহলে আমরা কি পেলাম? একদম সংক্ষেপে বলবো যে প্রত্যেকটা মুহূর্তে অবিবেচনা প্রসূত কর্মপ্রণালীর দরুন আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে বলে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কিন্তু বেড়ে চলেছে। আর এই বিশ্ব উষ্ণায়ন বেড়ে গেলে জলবায়ুর পরিবর্তন হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো হিম যুগে ডাইনোসরের অবলুপ্তি, তখন কিন্তু বিশ্ব উষ্ণায়ন ছিল না, তখন ছিল হিমযুগ। আমরা কিন্তু একটা অন্তর্বর্তী হিমযুগে বাস করছি, মানে আমাদের আগে একটা হিমযুগ চলে গেছে আর সামনে কিন্তু আবার একটা হিমযুগ আসছে। তাহলে আমরা এই অন্তর্বর্তী হিমযুগে থেকে বলতে পারি একটা সময়ে চারিদিকে বরফ, প্রচুর পরিমাণে বরফ, জলবায়ু ছিল শীতল, নেগেটিভ টেম্পারেচার, তখন কিন্তু ডাইনোসরদের আবাসস্থল ছিল, তারা কিন্তু সেই সময়ে অবলুপ্তি হয়ে গেছে।
এবং বলেছে 2030 সালে সুন্দরবন ও উড়িষ্যা উপকূলে প্রায় 50% জীববৈচিত্র্য অবলুপ্তির সম্ভাবনা রয়েছে, পসিবিলিটি। জীববিজ্ঞানীরা বলে দিয়েছেন যে 2030 সাল নাগাদ উড়িষ্যা এবং সুন্দরবন যে উপকূল রয়েছে আমাদের, সেখান থেকে 50% উদ্ভিদ প্রাণী কিন্তু অবলুপ্ত হয়ে যাবে একমাত্র জলবায়ুর পরিবর্তন জনিত কারণে। অর্থাৎ এতটাই উষ্ণতা বেড়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে আমাদের এর পরিবর্তে কি হচ্ছে, খরা, রুক্ষতা, উদ্ভিদহীনতা ইত্যাদি কারণের জন্য আমরা কিন্তু আর বেঁচে থাকতে পারবো না উদ্ভিদ প্রাণী, ফলস্বরূপ অনেক মানুষও মারা যাবে। তাহলে বুঝে গেছে 6 নম্বর পয়েন্ট। অ্যাট দ্য লাস্ট পয়েন্ট 7 নম্বর, দূষণ। দূষণ তো বলাই বাহুল্য। আজকে প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো একটা গাড়ি কিন্তু আছে, কম বেশি। হ্যাঁ, অনেকের বাড়িতে এখনো নেই, কিন্তু বেশিরভাগ শহরবাসী যারা রয়েছে তারা কিন্তু 4 হুইলার ব্যবহার করেন, নিজস্ব গাড়ি। রাস্তাঘাটে প্রচুর প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলছে। বাড়িতে জীবাশ্ম জ্বালানি, কাঠ কয়লা জ্বালিয়ে দিচ্ছি আমরা। এই যে আমরা যে কোনো কারণেই হোক জীবাশ্ম জ্বালানিকে দহন করছি, কয়লা, পেট্রোলিয়াম, খনিজ তেলকে ব্যবহার করছি, এতে কি হচ্ছে, দূষণ মাত্রা, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড কিন্তু বেড়ে যাচ্ছে। আর এগুলো বেড়ে যাওয়া মানেই ইনডিরেক্ট কিন্তু আগের পয়েন্টে চলে আসবো, বিশ্ব উষ্ণায়নটা কিন্তু বাড়ছে, ফলস্বরূপ জীববৈচিত্র্য কিন্তু অবলুপ্তি ঘটছে। তো যাই হোক স্টুডেন্টস, আমার গলাতে একটু সমস্যা হচ্ছে, বুঝতেই পারছো, মাঝখানে অনেকটা ঠিক হয়ে গেছিল, কিন্তু আবার এই ভয়েস দিতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। আমরা আজকে প্রাকৃতিকটা আলোচনা করলাম, ভিডিওটা আরো অনেক লেন্দি হয়ে যাবে, অত লেন্দি আমি করব না। আজকে প্রাকৃতিক পর্যন্তই থাক, এবং পরের দিন পরের ভিডিওতে আমরা কিন্তু অপ্রাকৃতিক পুরো বিষয়টা এর থেকেও বেশি ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। আর তো জানোই কি বলবো এখন, তোমরা যারা নতুন দেখছো তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা করে ফেলেছো তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ। এবং অনেকে আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসাও দিচ্ছ, আর আমি সত্যি খুব হ্যাপি, আমার খুব ভালো লাগছে। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না, অল নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখবে, যাতে প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।